হ্যালো বন্ধুরা, তো তোমরা যারা যারা ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো গ্রাম পঞ্চায়েতে তোমরা যদি জিকেতে 10-এ 10 পেতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এই ভিডিওতে আমি আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা সহ। আর ভিডিও শেষে অবশ্যই জানাবে যে 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। আর গ্রাম পঞ্চায়েতে জিকে প্রশ্ন নিয়ে আমি 48টি প্র্যাকটিস সেট বানিয়ে রেখেছি। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো তো অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলি লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। আর এই ভিডিওর যদি পিডিএফটা তোমরা নিতে চাও তো অবশ্যই টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে আমাদের ডেসক্রিপশন বক্সে, তো সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে এই পিডিএফটা নিতে পারো। তো চলো শুরু করি। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার দ্বিতীয় সর্বনিম্ন, প্রায় 65.38%। তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে একের অরুণাচল প্রদেশ, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো, 2011 সালে শেষ যে আদমশুমারি হয়েছিল তাতে ভারতের সর্বনিম্ন সাক্ষরতার হার হিসেবে বিহার প্রথম স্থানে ছিল এবং দ্বিতীয় সর্বনিম্ন হচ্ছে অরুণাচল প্রদেশ। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, ভারতের জাতীয় জীবাণু হিসেবে নিচের কোনটিকে গণ্য করা হয়? তো দেখো, ভারতের জাতীয় জীবাণু হিসেবে গণ্য করা হয় ল্যাক্টোবেসিলাস বুলগেরিকাস, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 2012 সালে দই তৈরিতে সাহায্যকারী এই উপকারী ব্যাকটেরিয়াটিকে ভারতের জাতীয় জীবাণু হিসেবে ঘোষণা করা হয়। দেখো, পরবর্তী রয়েছে আমাদের ভারতের প্রথম দেশীয় ব্যাংক কোনটি? তো দেখো, ভারতের প্রথম দেশীয় ব্যাংকের নাম হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1894 সালে সম্পূর্ণ ভারতীয় মূলধন ও ব্যবস্থাপনায় গঠিত হওয়া এই ভারতের প্রথম দেশীয় ব্যাংক হিসেবে এটি পরিচিত হয়। পরবর্তী প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তো দেখো, প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন মাদার টেরেসা, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো তিনি 1979 সালে, সালটা অবশ্যই মনে রাখবে, 1979 সালে মানব সেবার অনন্য অবদানের জন্য তিনি ভারতীয় নারী হিসেবে শান্তিতে প্রথম তিনি নোবেল পুরস্কার পান। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? তো দেখো, স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রীর নাম হলো সর্দার বল্লভভাই প্যাটেল, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারত স্বাধীনতার পর তিনি প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, ভারতের বৃহত্তম জেলা কোনটি? তো দেখো, ভারতের সবথেকে বৃহত্তম জেলার নাম হচ্ছে গুজরাটের কচ্ছ জেলা, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো গুজরাটের কচ্ছ জেলাটি প্রায় 45,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা আয়তনে ভারতের বৃহত্তম জেলা, অবশ্যই মনে রাখবে। দেখো, পরবর্তী, ভারতের বেশি বয়সে প্রধানমন্ত্রিত্ব পাওয়া ব্যক্তিত্ব কে ছিলেন? তো দেখো, ভারতের সবথেকে বেশি বা প্রবীণতম প্রধানমন্ত্রিত্ব পাওয়া প্রথম ব্যক্তিত্ব হলেন মোরারজি দেসাই, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তিনি 1977 সালে 81 বছর বয়সে, কত 81 বছর বয়সে ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। দেখো না, পরবর্তী প্রশ্ন, ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম কি? তো দেখো, ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, নালন্দা বিশ্ববিদ্যালয়। তো 5ম শতাব্দীতে গুপ্ত সাম্রাজ্যের অধীনে প্রতিষ্ঠিত নালন্দা হলো ভারতের ঐতিহাসিক এবং প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। দেখো, পরবর্তী, পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি? তো দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে উচ্চতম স্মৃতিসৌধের নাম হচ্ছে ভিক্টোরিয়াল মেমোরিয়াল, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো অনেকে শহীদ মিনার উত্তর দেবে, কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ভিক্টোরিয়াল মেমোরিয়াল। তো কলকাতায় এই বিখ্যাত সৌধটির উচ্চতা প্রায় 56 মিটার, যা রাজ্যের উচ্চতম স্মৃতিসৌধ। নেক্সট প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? তো দেখো, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম হচ্ছে জয়ী সেতু, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, যার দৈর্ঘ্য হচ্ছে 2.70 কিলোমিটার, অর্থাৎ 2 কিলোমিটার 700 মিটারের কাছাকাছি এই জয়ী সেতুটি অবস্থিত। আর এটি মূলত কোচবিহার জেলায় তিস্তা নদীর উপর নির্মিত, অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন, তামাক চাষ পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি হয়? তো দেখো, তামাক চাষ সবথেকে বেশি হয় পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায়, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো অনুকূল জলবায়ু ও মাটির কারণে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয়। দেখো, পরবর্তী,
ভারতের ঝাড়খণ্ড রাজ্যে মোট কয়টি জাতীয় উদ্যান রয়েছে? তো দেখো ঝাড়খণ্ড রাজ্যে মোট জাতীয় উদ্যানের সংখ্যা হচ্ছে মাত্র একটি, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ঝাড়খণ্ড রাজ্যে একমাত্র জাতীয় উদ্যানটির নাম হচ্ছে তাহেলার ও পালামো জেলায় অবস্থিত বেতলা জাতীয় উদ্যান। অবশ্যই মনে রাখবে ঝাড়খণ্ডের জাতীয় উদ্যানের নাম হচ্ছে বেতলা জাতীয় উদ্যান, একমাত্র ঝাড়খণ্ডের জাতীয় উদ্যান। পরবর্তী প্রশ্ন, উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর ছাড়া ক্যারিবিয়ান সাগর ও মেক্সিকো উপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে কি বলা হয়? তো দেখো মেক্সিকো উপসাগর এবং ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে মূলত হ্যারিকেন বলা হয়। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, হারিকেন বা হ্যারিকেন। তো আটলান্টিক মহাসাগর, ক্যারিবিয়ান সাগর এবং মেক্সিকো উপসাগরীয় অঞ্চলে ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে হ্যারিকেন বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, প্যারিস অলিম্পিকে ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কোন দুটি দেশকে নিষিদ্ধ করেছিল? তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পঞ্চায়েতের জন্য। তো 14 এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাশিয়া এবং বেলারুসকে। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ইউক্রেনে সামরিক অগ্রাসনের কারণে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি রাশিয়া ও বেলারুসকে দলগতভাবে এই অলিম্পিকে নিষিদ্ধ করে। নেক্সট প্রশ্ন রয়েছে, 2024 প্যারিস অলিম্পিকে পুরুষদের 50 মিটার রাইফেল থার্ড পজিশন শুটিং ইভেন্টে কে ব্রোঞ্জ জিতেছেন? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি স্বপ্নীল কুশালে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতীয় শুটার স্বপ্নীল কুশালে এই ইভেন্টে দুর্দান্ত পারফরমেন্স করে ভারতের জন্য ব্রোঞ্জ পদক জয় করেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, ওমানের প্রধান রাজধানীর নাম কি? তো দেখো ওমানের প্রধান রাজধানীর নাম হচ্ছে মাস্কাট। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, মাস্কাট। অপশান বি। তো মাস্কাট হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের বৃহত্তম শহর এবং প্রশাসনিক রাজধানী। নেক্সট প্রশ্ন, ওয়েপেকের সদর দপ্তর কুয়েত সিটি। মনে রাখবে ওয়েপেকের সদর দপ্তর হচ্ছে কুয়েত সিটি হলে তাহলে ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওপেক, এটাই সব দিকে বেশি পড়ে ওপেক। তো দেখো 17 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভিয়েনাতে অবস্থিত, যেটি অস্ট্রিয়া দেশে অবস্থিত। তো 1965 সাল থেকে তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা এই ওপেকের সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভীমবেটকার প্রস্তর ক্ষেত্র কত সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্বীকৃতি পায়? তো দেখো ভীমবেটকার প্রস্তর ক্ষেত্রগুলি মূলত 2003 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়। নেক্সট প্রশ্ন, আধুনিক মুদ্রণ যন্ত্রের আবিষ্কারক জোহানেস গুটেনবার্গ হলে হাইড্রোজেন বোমার আবিষ্কারককে? অর্থাৎ এখানে বলা হয়েছে যে হাইড্রোজেন বোমা কে আবিষ্কার করেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এডওয়ার্ড টেলার। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো হাঙ্গেরি ও মার্কিন তাত্ত্বিক পদার্থবিদ এডওয়ার্ড টেলারকে বিশ্বজুড়ে হাইড্রোজেন বোমার জনক বলা হয়। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে প্রদান করেছিলেন? তো দেখো রাজা রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর শাহ। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় আকবর শাহ তার ভাতা বৃদ্ধির দাবিতে ইংল্যান্ডে দূত হিসেবে পাঠানোর সময় রামমোহন রায়কে এই উপাধি দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, উচ্চতা জনিত ভীতিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? অর্থাৎ উচ্চতা থেকে ভীতি, তো একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যাক্রোফোবিয়া। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখা রয়েছে, ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু ছাড়া পুল্লেল্লা গোপীচাঁদ এর আত্মজীবনীর নাম কি? তো দেখো পুল্লেল্লা গোপীচাঁদ এর আত্মজীবনীর নাম হচ্ছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে দ্য ওয়ার্ল্ড বিনিথ হিজ ফিট। অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতের কিংবদন্তি ব্যাডমিন্টন খেলোয়াড় ও বর্তমানে জাতীয় কোচ পুল্লেল্লা গোপীচাঁদের জীবন ও ক্যারিয়ারের গল্প নিয়ে এই বইটি রচিত হয়েছে, দ্য ওয়ার্ল্ড বিনিথ হিজ ফিট। নেক্সট প্রশ্ন রয়েছে, প্রতি বছর কোন তারিখে প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়? তো দেখো প্রতি বছর প্রবাসী ভারতীয় দিবস এটি মূলত পালন করা হয় 9ই জানুয়ারি। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1915 সালের 9ই জানুয়ারি মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসার স্মরণে প্রতি বছর এই দিনটি পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, রেশমের চাষ সংক্রান্ত বিজ্ঞানসম্মত পদ্ধতিকে কি বলা হয়ে থাকে? তো দেখো রেশমের চাষ সংক্রান্ত বিজ্ঞানসম্মত পদ্ধতিকে বলা হয় সেরিকালচার। অবশ্যই মনে রাখবে সেরিকালচার, রেশমের চাষকে বলা হয় সেরিকালচার। নেক্সট প্রশ্ন রয়েছে, সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের বিখ্যাত ছদ্মনাম কোনটি? তো দেখো সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের বিখ্যাত ছদ্মনামের নাম হচ্ছে এখানে বনফুল। অপশান
বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল। নেক্সট প্রশ্ন রয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য নিচের কোন পুরস্কারটি দেওয়া হয়? তো দেখো, বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে যখন কেউ অসামান্য অবদান রেখে যায় তখন মূলত এখানে পুরস্কার দেওয়া হয় শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এই পুরস্কারটি ভারতে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন শাখায় অসামান্য গবেষণার জন্য বিজ্ঞানীদের প্রদান করা থাকে। পরবর্তী প্রশ্ন, তানসেন সঙ্গীত উৎসব প্রতি বছর ভারতের কোন রাজ্যে উদযাপিত হয়? তানসেন সঙ্গীত উৎসব। তো 27 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশে। অবশ্যই মনে রাখবে, অনেক পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে, তানসেন সঙ্গীত উৎসব। তো প্রতি বছর ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে এটি উদযাপিত হয়। নেক্সট প্রশ্ন, 1925 সালে নাঙ্গল পত্রিকার কে প্রকাশক ছিলেন? তো দেখো 28 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে নাঙ্গল পত্রিকার প্রকাশক ছিলেন কাজী নজরুল ইসলাম। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কবি কাজী নজরুল ইসলাম শ্রমিক প্রজা স্বরাজ দল এর মুখপত্র হিসেবে এই সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশ করেন, নাঙ্গল পত্রিকা। নেক্সট প্রশ্ন, উত্তর ভারতের বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য কোনটি? তো দেখো, উত্তর ভারতের বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যের নাম হচ্ছে কত্থক। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কত্থক হলো উত্তর ভারতের, প্রধানত উত্তরপ্রদেশে এটি অত্যন্ত প্রাচীন ও জনপ্রিয় শাস্ত্রীয় নৃত্যশৈলী। পরবর্তী প্রশ্ন, সন্তুর বাদক শিবকুমার শর্মা হলে বিখ্যাত শরৎ বাদক কে ছিলেন? তো দেখো, সন্তুর বাদক হচ্ছে শিবকুমার শর্মা, অবশ্যই মনে রাখবে, এবং শরৎ বাদক হচ্ছে নিম্নোক্ত এখানে আমজাদ আলী খাঁ। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ওস্তাদ আমজাদ আলী খাঁ ভারতের একজন বিশ্ববিখ্যাত কিংবদন্তি শরৎ বাদক। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো আমাদের ক্রিকেট খেলায় ব্যবহৃত একটি বিখ্যাত পরিভাষা কোনটি? তো দেখো, ক্রিকেট খেলায় বিখ্যাত পরিভাষার নাম হচ্ছে চাইনাম্যান। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ক্রিকেট খেলায় বাঁহাতি রিস্ট স্পিন বোলারদের মূলত এই চাইনাম্যান বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, এশিয়ান গেমস প্রথম 1951 সালে নতুন দিল্লিতে হয়েছিল, তো 2026 সালে এটি কোথায় অনুষ্ঠিত হবে? আর এক্ষেত্রে বলে রাখি যে সবথেকে বেশি প্রশ্নটা পড়ে এখানের মধ্যে এশিয়ান গেমস প্রথম কোথায় এবং কবে শুরু হয়েছিল। তো এখানে তখন সঠিক উত্তর হয়ে যাবে 1951 সালে নতুন দিল্লিতে ভারতের। আর 2026 সালে এটি অনুষ্ঠিত হবে আইচি নাগোয়া জাপানে। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অবশ্যই মনে রাখবে। তো 2026 সালে 20তম এশিয়ান গেমস যৌথভাবে জাপানের এই আইচি প্রশাসনিক অঞ্চল এবং নাগোয়া শহরে অনুষ্ঠিত হতে চলেছে। নেক্সট প্রশ্ন রয়েছে, 2025 সালে রসায়নে নোবেল পুরস্কার যে দেওয়া হয়েছে, সেই নোবেল পুরস্কার কোন বিষয়ের উন্নয়নের জন্য যৌথভাবে দেওয়া হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো 33 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অবশ্যই মনে রাখবে তোমরা। নেক্সট প্রশ্ন রয়েছে, শিব জ্যোতির্লিঙ্গের অন্যতম এবং গোদাবরী নদীর উৎপত্তিস্থলে অবস্থিত ত্রম্বকেশ্বর মন্দির কোন রাজ্যে রয়েছে? তো দেখো, ত্রম্বকেশ্বর মন্দির, এই মন্দিরটি মূলত রয়েছে মহারাষ্ট্রে। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এই পবিত্র শিব মন্দিরটি মহারাষ্ট্রের নাসিক জেলায় গোদাবরী নদীর উৎস বা উৎপত্তি স্থলে অবস্থিত এই ত্রম্বকেশ্বর মন্দিরটি। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো 2026-27 সালের বাজেটে রাজকোষ ঘাটতি কত শতাংশ ধরা হয়েছে? তো দেখো 35 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 4.3%। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতের ইউনিয়ন বাজেট 2026-27 রাজকোষ ঘাটতি লক্ষ্যমাত্রা জিডিপির 4.3% নির্ধারণ করা হয়েছে। দেখো পরবর্তী আমাদের রয়েছে, শিখদের শেষ গুরু এবং খালসা বাহিনীর প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো দেখো, খালসা বাহিনীর প্রতিষ্ঠাতা এবং শিখদের শেষ গুরুর নাম হচ্ছে গুরু গোবিন্দ সিং। অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো গুরু গোবিন্দ সিং ছিলেন শিখদের 10ম শিখ গুরু এবং তিনি 1699 সালে পবিত্র খালসা পন্থ বা যোদ্ধা বাহিনী গঠন করেন। পরবর্তী দেখো, শিবাজির মাওয়ালি সেনা বা গেরিলা যুদ্ধ পদ্ধতি ছাড়া তার বিখ্যাত পতাকার নাম কী ছিল? অবশ্যই পড়ে এই তিনটি প্রশ্ন মূলত। তো শিবাজির সেনাবাহিনীর নাম হচ্ছে মাওয়ালি সেনাবাহিনী, এছাড়াও তার যুদ্ধের নাম হচ্ছে গেরিলা যুদ্ধ এবং তার পতাকার নাম হচ্ছে ভাগোয়া ঝান্ডা। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ছত্রপতি শিবাজি মহারাজের মারাঠা সাম্রাজ্যের বিখ্যাত গেরুয়া রঙের জাতীয় পতাকার নাম হচ্ছে ভাগোয়া ঝান্ডা, অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন রয়েছে, লর্ড ওয়েলেসলি 1798 সালে ভারতীয় রাজ্যগুলিকে নিয়ন্ত্রণে আনতে কোন নীতি প্রবর্তন করেছিলেন? তো দেখো 38 এখানে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ওয়েলেসলি 1798 সালে অধীনতামূলক মিত্রতা নীতি প্রণয়ন করেন। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো লর্ড ওয়েলেসলি ভারতীয় রাজ্যগুলিকে ব্রিটিশ সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ও অধীনে আনতে এই নীতিটি মূলত
তিনি প্রবর্তন করেছিলেন এবং এই নীতিটি প্রথম গ্রহণ করেছিলেন হায়দ্রাবাদের নিজাম। অবশ্যই মনে রাখবে, এই প্রশ্নটাও পড়ে থাকে বিভিন্ন পরীক্ষায়। নেক্সট প্রশ্ন রয়েছে, সিপাহী বিদ্রোহে 1757 সালে এই সিপাহী বিদ্রোহটি ঘটেছিল। তো এর প্রথম শহীদ কে ছিলেন? তো দেখো, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদের নাম হচ্ছে মঙ্গল পাণ্ডে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ব্যারাকপুরে ব্রিটিশ অফিসারদের উপর প্রথম আক্রমণ চালিয়ে মঙ্গল পাণ্ডে বিদ্রোহের সূচনা করে এবং তিনি প্রথম শহীদ হন। নেক্সট প্রশ্ন, ইতিহাসের বিখ্যাত চুয়ার বিদ্রোহ যেটি 1799 থেকে 1800 সালে হয়েছিল, এর অন্যতম প্রধান নেতা কে ছিলেন? তো দেখো, চুয়ার বিদ্রোহের অন্যতম প্রধান নেতা ছিলেন চুয়ার বিদ্রোহের অপশন বি রাজা জগন্নাথ সিং। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ধলভূম ও ঘাটশিলা অঞ্চলে ব্রিটিশদের শোষণমূলক রাজস্ব নীতির বিরুদ্ধে চুয়ারদের সংগঠিত করতে রাজা জগন্নাথ সিং নেতৃত্ব দিয়েছিলেন। অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন রয়েছে, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর 1530 সালে আগ্রায় মারা যান। তো তার সমাধি কোথায় রয়েছে? তো দেখো, এখানে সঠিক উত্তর হয়েছে এই মুঘল সম্রাট বাবরের সমাধি রয়েছে কাবুলে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বাবরের শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ আগ্রা থেকে আফগানিস্তানের কাবুলে নিয়ে সমাহিত করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, রৌপ্য মুদ্রা টঙ্কা এবং তাম্র মুদ্রা জিতল, তো দিল্লির সুলতানি কোন শাসক এটি প্রচলন করেছিলেন? তো দেখো, রৌপ্য মুদ্রা এই টঙ্কা এবং তাম্র মুদ্রা জিতল এটি মূলত প্রবর্তন করেছিলেন ইলতুৎমিশ। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সুলতান ইলতুৎমিশ দিল্লি সুলতানি আমলে প্রথম খাঁটি আরবি মুদ্রা ব্যবস্থার অংশ হিসেবে এই দুটি মুদ্রা চালু করেন। নেক্সট প্রশ্ন রয়েছে, সিন্ধু সভ্যতার প্রাচীনতম স্থায়ী কৃষি ব্যবস্থার গোড়ার দিকে নিদর্শন কোথায় পাওয়া গিয়েছে? তো দেখো, হরপ্পা, মেহেরগড়ে, লোথাল নাকি বানওয়ালিতে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মেহেরগড়ে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এই প্রত্নস্থলটি ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম বা নব্যপ্রস্তর যুগীয় কৃষিভিত্তিক বসতি। নেক্সট প্রশ্ন রয়েছে, সিন্ধু নদ কৈলাসে পর্বতমালায় মানস সরোবরের কাছ থেকে উৎপত্তি লাভ করে ভারতে এটি কত কিলোমিটার পথ গিয়েছে? তো দেখো, সিন্ধু নদ এটি মূলত ভারতের মধ্যে প্রবাহিত হয়েছে 1114 কিলোমিটার। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সিন্ধু নদ তিব্বত থেকে উৎপন্ন হয়ে ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলের মধ্য দিয়ে মোট 1114 কিলোমিটার পথ অতিক্রম করেছে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, দক্ষিণ ভারতের বৃহত্তম নদী কোনটি, যাকে দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো পরীক্ষার জন্য। তো দেখো, দক্ষিণ ভারতের গঙ্গা মূলত বলা হয় গোদাবরী নদীকে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দীর্ঘ পথ ও বিশাল অববাহিকার কারণে গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হিসেবে দক্ষিণ গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বা বুড়ি গঙ্গা বলা হয়ে থাকে। পরবর্তী দেখো, কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মাটিতে কোন ফসলের চাষ সবথেকে ভালো হয়? তো কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকা, যাকে রেগুর মৃত্তিকাও বলা হয়, এখানে মূলত তুলা চাষ সবথেকে ভালো হয়। তো এই মৃত্তিকাটি মূলত বেসাল জাতীয় শিলার এই চূর্ণ বিচূর্ণর ফলে এই মৃত্তিকাটি গঠিত হয়েছে, যেটি তুলা চাষের জন্য খুবই উপযোগী মৃত্তিকা। নেক্সট প্রশ্ন রয়েছে, 1951 থেকে 1956 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে? তো দেখো, 1951 থেকে 1956 সালে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল সেটি মূলত হয়েছিল হ্যারড ডোমার মডেল অনুযায়ী। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি মূলত কৃষি খাতের উন্নয়নের লক্ষ্যে হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করে সাজানো হয়েছিল। নেক্সট প্রশ্ন রয়েছে, ক্যান্সারের প্রকৃতি, কারণ ও টিউমার সংক্রান্ত চিকিৎসা বিজ্ঞানকে কী বলা হয়ে থাকে? তো দেখো, ক্যান্সারের প্রকৃতি, কারণ ও টিউমার সংক্রান্ত চিকিৎসা বিজ্ঞানে বলা হয় অনকোলজি। অপশান এ বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো চিকিৎসা বিজ্ঞানের যে বিশেষ শাখায় ক্যান্সার রোগ ও তার টিউমারের প্রতিরোধ, নির্ণয় ও চিকিৎসা নিয়ে গবেষণা করা হয় তাকে মূলত অনকোলজি বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, কোষের আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ কাকে বলা হয়? তো দেখো, কোষের আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ মূলত বলা হয় লাইসোজোমকে। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো লাইসোজোমে শক্তিশালী পাচক এনজাইম থাকে যা কোষ ক্ষতিগ্রস্ত হলে বা বৃদ্ধ হলে সম্পূর্ণ কোষটিকে গলিয়ে ধ্বংস করে ফেলে। পরবর্তী প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, মানুষের ফুসফুসের চারিপাশের পাতলা আবরণীটিকে কী বলা হয়ে থাকে? তো দেখো, মানুষের ফুসফুসের চারিপাশে পাতলা আবরণীটিকে মূলত বলা হয় প্লুরা। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ফুসফুসকে বাইরের আঘাত ও ঘর্ষণ থেকে রক্ষা করার জন্য এর চারিপাশে প্লুরা নামক একটি দ্বিস্তর বিশিষ্ট পাতলা পর্দা আবরণ লক্ষ্য করা যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ জিকে এবং জিকে এমসিকিউ প্রশ্ন, যা গ্রাম পঞ্চায়েতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই জানো যে 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যদি এই পিডিএফটা নিতে চাও তো অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও। তো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।